আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি তোমার কথা না শুনে ভুল করেছি। কিন্তু কি হয়েছে বলবি তো? খুন। খুন? কে খুন হয়েছে? এসো আমার সাথে, এটাই তার বাড়ি। হ্যাঁ, আপনি কণ্ঠশিল্পী মাধবী? জি। আমি আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করলাম। না, আমি খুন করিনি, আমি খুন করিনি মা, আমি খুন করিনি মা, আমি খুন করিনি। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে বলছে সে খুন করেনি, খুন করেনি। এ কথা পুলিশকে বলে কোনো লাভ নেই, বলবেন কোর্টে। নিয়ে চলো। তুই তুই শেষ পর্যন্ত মাধবীকে খুনের আসামি বানিয়েছিস? হ্যাঁ, বানিয়েছি। শুধু আসামি নয়, তোমার ওই মাধবীকে ফাঁসির দড়িতে ঝোলাবো, আর ফাঁসির হুকুম নামায় সই করবে ওর বাবা ব্যারিস্টার সজীব চৌধুরী। খবর নিয়েছি বর্তমানে সে জজ। আমাদের ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছিল, আমাদের ভাইকে। আর তুই পুলিশ ডাকছিস? তুই জানিস ওই সজীব চৌধুরীকে আমি কত মিনতি করেছি, কত মিনতি করেছি। সালা আমার কথা কান দেয় না, সুয়ারের বাচ্চা ফাঁসিতে ঝুলিয়ে দিল। আমার ভাই অন্যায় করেছিল, তাই তার ফাঁসি হয়েছে, কিন্তু মাধবী খুন করেনি, তাই ওর ফাঁসি হতে পারে না। আমি আদালতে গিয়ে চিৎকার করে বলবো, মাধবী খুন করেনি, খুন করেছিস তুই। লে হ্যালো, আরে সেখানে যেতে পারলে তো সাক্ষী দিবি। হ্যাঁ, কণ্ঠশিল্পী মাধবীকে শহরের বিশিষ্ট ব্যবসায়ী সালাম খানের হত্যার দায়ে গ্রেফতার? না না, এ হতে পারে না। শাহানা, এই দেখো পত্রিকায় কি লিখেছে। কি লিখেছে? মাধবী নাকি একজনকে খুন করেছে। মাধবী খুন করেছে? অসম্ভব, মাধবীর মতো মেয়ে কাজ করতে পারে না। নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে ওকে খুনের আসামি বানিয়েছে। হ্যাঁ, আমারও অবাক লাগছে। মহামান্য আদালত, এই কেস অতি সিরিয়াস একটি কেস। এই সমাজে গৃহীত পেশার অন্যতম একটি পেশা মানুষের মনোরঞ্জনে নিজেকে নিবেদিত করা। নিজের রূপ, কণ্ঠের লালিত্য আর দেহের আকর্ষণ দিয়ে মানুষকে তৃপ্তি দেওয়ার গৃহীত পেশায় নিয়োজিত ছিলেন আসামি মিস মাধবী। অবজেকশন ইওর অনার। নোংরা মানসিকতা সম্পন্ন লোকেরাই মানুষ সম্পর্কে নোংরা মনোভাব পোষণ করতে পারে। কি বলতে চান আপনি? আমার মক্কেল সম্পর্কে কোনো নোংরা মন্তব্য করার অধিকার আপনার নেই। খুনি আসামি সম্পর্কে মানুষের খারাপ ধারণাই থাকে। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে মাধবী খুন করেছে, ততক্ষণ পর্যন্ত তার চরিত্র নিয়ে কোনো কথাই বলবেন না। অর্ডার, অর্ডার। ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। মহামান্য আদালত, আমি সালাম খানের কন্যা মিস মল্লিকাকে আদালতে হাজির করার অনুমতি চাইছি। ওনাকে আমার কিছু জিজ্ঞাসা আছে। সালাম খানের মেয়ে মল্লিকাকে হাজির করা হোক। মিস মল্লিকা হাজির। আচ্ছা মিস মল্লিকা, সালাম খান তো আপনার বাবা? জি, আমার বাবাকে মাধবী খুন করেছে, তাই আদালতের কাছে আমার অনুরোধ, ওকে শাস্তি দিন, ওকে শাস্তি দিন। উত্তেজিত হবেন না মিস মল্লিকা, আমার একটা প্রশ্নের জবাব দিন। আপনার বাবাকে যে মিস মাধবী খুন করেছেন, আপনি কি করে তার প্রমাণ পেলেন? আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন? আমার বাবার লাশ। লাশ দেখা মানে এই নয় যে মাধবী আপনার বাবাকে খুন করেছে। আপনি জানুয়ারি মাসের 24 তারিখ ঝড়ের রাতে স্বচক্ষে কি দেখেছেন শুধু তাই বলুন। আমি সেদিন নাট শো ছবি দেখে যখন বাড়ি ফিরি, তখন দেখি আমাদের গেট দিয়ে আমার বাবার বন্ধু গোলাম হোসেনকে বেরিয়ে যেতে। তারপর দেখি আমাদের বাড়ির ভিতর থেকে মাধবীকে দ্রুত বেরিয়ে যেতে। আমি অবাক হই, আর ঘরে গিয়ে দেখি আমার বাবার লাশ। লাশ? মহামান্য আদালত, মিস মল্লিকা দেখেছে তাদের বাড়ি থেকে মাধবীকে বেরিয়ে যেতে, আর তখনই ঘরে গিয়ে দেখে তার বাবার লাশ। আর এটাই প্রমাণিত হয় মাধবী সালাম খানের প্রকৃত খুনি। না, এটাই প্রমাণ হয়নি মাধবী খুনি। মহামান্য আদালত,
আজ মল্লিকার কথা প্রমাণ হবে মাধবী খুনি নয়, কারণ 24 তারিখ রাতে মিস মল্লিকা আরো একজনকে তাদের বাড়ি থেকে চলে যেতে দেখেছেন। আমার অবাক লাগছে, মিস মল্লিকা দুজনকে বেরিয়ে যেতে দেখেছেন, অথচ আমার প্রতিপক্ষ উকিল নিশ্চিত করে বলতে চান মাধবী সালাম খানের প্রকৃত খুনি। কিন্তু আমি বলবো মাধবী খুনি নয় মহামান্য আদালত। মহামান্য আদালত, মিস মাধবী আসল খুনি এ কথা আমি আদালতে প্রমাণ করে দেব। তাই আমি মিস মাধবীকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। অনুমতি দেয়া হলো। আচ্ছা মিস মাধবী, আপনি সালাম খানের বাড়িতে কেন গিয়েছিলেন? সালাম খানের বন্ধু গোলাম হোসেন আমাকে বলেছিল আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে। বাবা মা? আপনার বাবা মা? আপনার তো শুধু মা আছে জানতাম, এখন হঠাৎ বাবা কোত্থেকে উদয় হলো? এটা আপনার কত নম্বর বাবা? অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমি সালাম খানের বন্ধু গোলাম হোসেনকে আদালতে হাজির করার অনুমতি চাইছি। গোলাম হোসেনকে আগামী তারিখে কোর্টে হাজির করার নির্দেশ দেয়া গেল। বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। গোলাম হোসেন, আপনি তো অনেকবার জেল খেটেছেন। জি। কেন? ভাগ্য। ভাগ্য? জি, ভাগ্য। বর্তমান পেশা কি? আগে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলুন। মানে আমি স্যার একটা চরিত্রহীন নিষ্ঠুর পাষাণ কিসিমের মানুষ। এই পথ থেকে সুন্দরী মেয়েদের কুড়িয়ে এনে এই পটিয়ে পাটিয়ে ভুজুং ভাজুং দিয়ে এক মহিলার হাতে তুলে দিই। মানে মহিলা মানে ওই মাধবীর মা আর কি। মাধবীর মা? মাধবীর মা মানে আমার বোনের কাছে তুলে দিই, আর উনি ওদেরকে ওসব শিক্ষা দিলে আমি ওদেরকে সমাজের মুখোশধারী ভদ্রলোকদের কাছে নিয়ে যাই। মিথ্যে কথা মহামান্য আদালত, উনি মিথ্যে বলছেন। তাহলে কি মিথ্যে মিস মাধবী গোলাম হোসেন আপনাকে তার বোনের কাছে নিয়ে যায়? না। এও কি মিথ্যে আপনি রোকেয়ার কাছে নাচ গান শিখেছেন? না। এও কি মিথ্যে আপনাকে সেদিন এই গোলাম হোসেন সালাম খানের বাড়িতে নিয়ে যায়? না। এও কি মিথ্যে আপনি দেহ ব্যবসা করে টাকা উপার্জন করেন? মহামান্য আদালত, আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ উকিল বারবার আমার মক্কেলকে দুশ্চরিত্রা প্রমাণ করার চেষ্টা করছেন, যা এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মহামান্য আদালত। না, এই কেস একটি নিরপরাধ মেয়েকে খুনের আসামি করে সাজানো হয়েছে, দুশ্চরিত্রা করে নয়। কিন্তু আমি বলছি কণ্ঠশিল্পী মাধবী দুশ্চরিত্রা বলেই ঝড়ের রাতে সালাম খানের বাড়িতে গিয়েছিল। আর কেন গিয়েছিল? গিয়েছিল দেহ বিক্রি করে টাকা উপার্জন করতে। না, সে গিয়েছিল তার হারিয়ে যাওয়া বাবা মায়ের সন্ধান করতে। আর আমি বলবো ওই চরিত্রহীন মেয়ের কোনো বাবা মায়ের ঠিকানা নেই, সে একটা জারজ। প্রমাণ ছাড়া মাধবীকে যদি জারজ বলেন, তাহলে আমি বলবো আপনি একটা জারজ। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, উনি যা বলছেন সব মিথ্যে। আমি এমন জঘন্য পাপ কিছুতেই করতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। মা মাধবী, আমি তোর মামার মতো, তাই তোকে মিনতি করছি তুই সত্যি কথাটা স্বীকার করে ফেল। তাহলে জজ সাহেব হয়তো অল্প সাজাতেই তোকে রেহাই দিয়ে দেবেন। হ্যাঁ স্যার, জজ সাহেব, মহামান্য আদালত, ইওর অনার, আমি মাধবীকে নিয়ে সালাম খানের পাশে গিয়েছিলাম। ওকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম টাকার জন্য। হঠাৎ ভেতর থেকে শুনি মাধবীর চিৎকার। সে কি চিৎকার মাইরি! আমি জানালার ফোকর দিয়ে তাকাতেই দেখি মাধবী বলছে, এর আগেও তুই আমাকে ঠকিয়েছিস হারামজাদা।
আর নয়, এবার আমি তোর মুখোশ খুলে ফেলবো। কথা শুনে সালাম খান বের করলো পিস্তল। তারপর আমি অবাক, একেবারে ছায়াছবির গপ্পের মতো মাধবী তার হাতে লাঠি মেরে নিমিষে কেড়ে এলো পিস্তল মাইরি। সালাম খান এগোয়, মাধবী বলে কাছে আসবি না হারামজাদা। সালাম খান আবার এগোয়, মাধবী বলে কাছে আসবি না হারামজাদা। আবার সালাম খান এগোতেই পিস্তল টিপে দিল মাধবীর ঢেকি, ফিনকি দিয়ে রক্ত নিচেতে ঢলে পড়লো সালাম খান। একটা গুলিতেই 9.5 গজ কাফনের কাপড় পুড়িয়ে দিল মাইরি। হ্যাঁ, তখন আমি আর কি করি, ঝেড়ে দিলুম দৌড়, কিন্তু পালাতে আর পারলুম করি। যেই খাড়া বড়ি থোড়, সেই থোড় বড়ি খাড়া। সাক্ষী দিতে আমাকে আবার কোর্টে আসতেই হলো মহামান্য আদালত। মামা, আপনি একটা মিথ্যুক। মহামান্য আদালত, উনি যা বলছেন তার একটি কথাও সত্যি নয়। উনি আমাকে আমার হারিয়ে যাওয়া বাবা মায়ের সাথে দেখা করার কথা বলে নিয়ে যান। ঝড় বৃষ্টির রাতে একা? হ্যাঁ, কিন্তু আমার পালিতে আমার বাধা দিয়েছিল। মহামান্য আদালত, ওনার পালিতা মা যদি বাধা দিয়ে থাকতো তাহলে তিনি কোর্টে এসে বলতেন আমার মেয়ে নির্দোষ। এত বড় ঘটনা ঘটেছে, অথচ এখনো তিনি ভয়ে গা ঢাকা দিয়ে নিরুদ্দেশ হয়ে আছেন। পুলিশকে আদেশ দেয়া হচ্ছে আসামির মা রোকেয়া সম্পর্কে সমস্ত রিপোর্ট কোর্টে দাখিল করার জন্য। কোর্ট মুলতবি করা হলো। ধন্যবাদ। শ্রাবণ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি এ সময় এখানে? স্যার, আপনার কাছে মাধবীর ব্যাপারে একটা কথা বলতে এসেছি। মাধবীর ব্যাপারে? জি স্যার। শ্রাবণ, মাধবীর ব্যাপারে কোনো কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল মাধবী আসামি, তুমি তার উকিল, আর আমি সেই কেসের জজ। কিন্তু স্যার। শাট আপ! মাধবীর কেসের ব্যাপারে বাড়িতে দাঁড়িয়ে একটি কথাও বলবে না। যা বলার কোর্টে বলবে। এই শোনো, দেয়ালে ওই ছবিটা কার? ওই ছবিটা আমাদের স্যারের মেয়ের, ছোটবেলায় হারিয়ে গেছে। জজ সাহেব, যা বলার কাল কোর্টেই বলবো। মহামান্য আদালত, আমি গোলাম হোসেনকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া হলো। গোলাম হোসেন হাজির। মিস্টার গোলাম হোসেন, আপনার কথা অনুযায়ী আপনি মাধবীকে কখন কোত্থেকে তুলে নিয়ে রোকেয়ার কাছে দিয়েছেন বলুন। এই রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে কাঁদছিল। আমাকে দেখে বলল, মামা আমার এই দুনিয়াতে কেউ নেই, আমাকে একটু ঠাই দিন গো। আমার বড্ড মায়া হলো, ব্যাস ঠাই দিয়ে দিলুম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে। মিস্টার গোলাম হোসেন, আপনি চরম মিথ্যে কথা বলছেন। সে কি কথা উকিল বাবু, একটু আগেই তো আমি বিলিয়ে নিয়েছি, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কিন্তু মিথ্যা আপনি বলছেন না। হ্যাঁ, আপনি মাধবীকে ট্রেন লাইন থেকে এই বলে উঠে নিয়ে গিয়েছিলেন যে মাধবীর বাবা মা তাকে নিতে পাঠিয়েছে, তাই নয় কি? না। মহামান্য আদালত, মাধবীর ইতিহাস এক করুণ ইতিহাস। বাবা মার সাথে ছোটবেলায় মাধবী ট্রেনে করে চিটাগং যাচ্ছিল, পুতুল নিয়ে খেলছিল মাধবী, আর মা ছিল বাথরুমে। ট্রেনটা একটা সিগন্যালে এসে থামে, মাধবীর হাত থেকে পুতুলটা পড়ে যায়, পুতুলটা তুলতে নামে মাধবী, আর তখনই ট্রেনটা ছেড়ে দেয়। সেই পুতুল হাতে নিয়ে মাধবী চিৎকার করে তার বাবা মাকে ডাকতে ডাকতে ট্রেনের পেছনে ছুটে যায়, পড়ে যায় হোঁচট খেয়ে। একসময় ট্রেনটা চলে যায় দূরে, আর ট্রেনটা চলে যাবার পর একজন লোক তাকে নিয়ে যায় ট্রেন লাইনের পাশেই তার বাড়িতে। মাধবীকে সেখানে রেখে সেই লোক মাধবীর বাবা মাকে খুঁজতে থাকে, আর মাধবীকে তার বাবা মার কথা জিজ্ঞেস করলেই বলতো
ওর বাবা মা নাকি ঝগড়াঝাটির চাকরি করত, তাই এই সূত্র ধরে মাধবীর বাবা মাকে খুঁজে বের করা সম্ভব হলো না। আর একদিন এই ছেলে ধরা ক্রিমিনাল গোলাম হোসেন তাকে ভুলিয়ে নিয়ে যায় ব্যবসা করার জন্য। শুধু পড়ে থাকে এই পুতুলটা। এই সেই পুতুল, যে পুতুল নিয়ে মাধবী তার বাবা মার সাথে হেসে খেলে জীবন কাটাতো। সেই বাবা মায়ের বুকের ধনকে কেড়ে নিয়ে ওই শয়তান তাকে পাপের জগতে ঠেলে দিতে চেয়েছিল। দোষ যদি কারো হয়ে থাকে তাহলে ওই শয়তানের, মাধবী কোনো দোষ নেই। ইওর অনার, শোনো আপু আমার কথা তুমি শোনো, মিছে মিছে মায়ের সাথে রাগ করো কেন? অভিমান করো যদি আমি চলে যাব, তোমার চোখের মনি হারিয়ে যাব রে, হারিয়ে যাব। শোনো শোনো আপু আমার কথা তুমি শোনো, মিছে মিছে মায়ের সাথে রাগ করো কেন? কোর্ট আজকের জন্য মুলতবি করা হলো। আমার চোখের মনি সোনার খনি আয় রে, মায়ের বুকের মাঝে সোনা মনি আয় রে। চোখের জলে আমি কাঁদি একা একা, ভাগে আমার আছে দুঃখ যে লেখা, দুঃখ যে লেখা। আমার চোখের মনি সোনার খনি আয় রে, মায়ের বুকের মাঝে সোনা মনি আয় রে। তার বুক ব্যথা আমার অন্তর জুড়ে, মায়ের বুকে ওরে আয় ফিরে আয় রে। কত আশা নিয়ে আমি পথে আছি, মা ডেকে একবার অন্তর জুড়াবি। চোখের জলে আমি কাঁদি একা একা, ভাগে আমার আছে দুঃখ যে লেখা, দুঃখ যে লেখা। আমার চোখের মনি সোনার খনি আয় রে, মায়ের বুকের মাঝে সোনা মনি আয় রে। তুমি এখানে কি করছো? মাধবের ছবি দেখছিলাম। মাধবীর ছবি? না মানে রুবিনার ছবি দেখছিলাম, অনেকটা মাধবীর মতো কিনা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। কত মেয়েকে দিয়ে আমি রুবিনার জন্মদিনের কেক কাটিয়েছি, কিন্তু কারো কথা আমার মনে নেই, শুধু মাধবী ছাড়া। ওকে দেখার পর যেন মনে হয়েছিল ওই বুঝি রুবিনা। মাধবী আমাকে মা ডেকেছে, তুমি তাকে মেয়ের মতো মনে করেছ। অথচ কি দুর্ভাগ্য, সেই মাধবী আজ জেলের 4 দেয়ালের মধ্যে বন্দী। হ্যাঁ, সত্যি দুর্ভাগ্য। কিন্তু ভাগ্য ভালো হতে পারে। শুনেছি ওর কেস তোমার আদালতে, বিচার তুমিই করবে। ইচ্ছে করলে তুমি ওকে মুক্তি দিতে পারো। শাহানা,
আইনের লোক হয়ে আবেগের কথা বলো না। বিচার হয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে। যদি অপরাধ প্রমাণিত হয়, আমি ওকে মুক্তি দিতে পারি না। যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে? সসম্মানে মুক্তি দিয়ে দেব। আল্লাহ যেন ওকে সসম্মানে মুক্তি দেয়। আমার মন ওর চুলে এমন অস্থির হয়ে ওঠে যেন মনে হয় ও মাধবী নয়, আমার রুবিনা। রুবিনা। মায়ের মন সন্তানের জন্য ঠিকই অস্থির হয়ে ওঠে। মহামান্য আদালত, আমার কাছে কতগুলো ফটো আছে যা প্রমাণ করে দেবে মাধবীর আসল চরিত্র। এই দেখুন। মহামান্য আদালত, এই ঘটনার সঙ্গে জড়িত আরো দুজন সাক্ষীকে আমি আদালতে হাজির করতে চাই। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। প্রথম সাক্ষী হাজির। হাজির। বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম নুরু মিয়া। আপনি সালাম খানের বাড়িতে কি করেন? আমি ও বাড়ির চাকর। তাহলে বলুন, এই খুনের ব্যাপারে আপনি কি জানেন? আমি সেদিন ঘরে ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা পিস্তলের গুলির শব্দ শুনে আমি জেগে উঠি এবং দরজায় আসতে আমি দেখতে পেলাম আমাদের সাহেবের ঘরের ভেতর থেকে ওই মেয়েকে বেরিয়ে যেতে। তারপর ঘরে গিয়ে দেখি আমাদের সাহেবের লাশ, আমাদের সাহেব মরে পড়ে আছে। আরেকবার ভালো করে চেয়ে দেখুন তো, এই সেই মেয়ে কিনা? জি হুজুর। হাকিম সাহেব, সালাম খান আপনার কি হয়? আমার মামা। 24শে জানুয়ারি রাতে আপনি কোথায় ছিলেন? আমার মামার বাসায়। ওই রাতের ঘটনা সম্পর্কে কিছু জানেন? জানি। কি জানেন? সেদিন রাতে গেস্ট রুমে আমি শুয়েছিলাম। হঠাৎ শুনি সালাম খানের সাথে একটি মেয়ের কথা কাটাকাটি চলছে। শুনে জানালায় গেলাম, দেখলাম আরেকজন জানালায় উঁকি মেরে দেখছে। ভেতরে টাকা পয়সা পাওনা নিয়ে সালাম খানের সাথে ওই মেয়ে ঝগড়া করছে। তারপর সালাম খান পিস্তল বের করতেই ওই মেয়ে পিস্তলটা ছো মেরে নিয়ে গিয়ে সালাম খানকে গুলি করে। আপনি এখন যেতে পারেন। আচ্ছা। মহামান্য আদালত, আমার সমস্ত সাক্ষী এবং আপনাকে দেওয়া ওই ছবিগুলি প্রমাণ করে মাধবী একের পর এক বিভিন্ন লোকের সাথে মিশেছে এবং তাদের মনোরঞ্জন করেছে। আর যখন সালাম খানের সাথে তার বনিবনা হয়নি, তখন মাধবী তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই জঘন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাই আমি বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই অপরাধীর মৃত্যুদণ্ড দাবি করছি। দ্যাটস অল, ইওর অনার। আসামি পক্ষের উকিলের কিছু বলার আছে? না মহামান্য আদালত, আমার কিছু বলার নেই। আমার কিছু বলার নেই। মহামান্য আদালত, এই আদালতের আমার কোনো প্রয়োজন নেই। মিথ্যে সাক্ষী প্রমাণ জড়ো করে এই আদালতকে আর কলঙ্কে কালিমা ঢেকে দিতে চাই না। আমি স্বীকার করছি, আমি খুন করেছি। আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি
শাস্তি দিন, আমাকে এমন শাস্তি দিন যাতে মানুষের জীবন আর মন নিয়ে আমি আর খেলা করতে না পারি। আমাকে শাস্তি দিন, শাস্তি দিন। কোর্ট আজকের জন্য মুলতবি ঘোষণা করা হলো। কি হলো? তুমি এভাবে চুপ করে বসে আছো? আজ কোর্টে মাধবী চিৎকার করে ওর দোষ স্বীকার করে আমাকে চুপ করিয়ে দিয়েছে। না, এ হতে পারে না। হোগো, তুমি ওকে মুক্ত করে দিতে পারো না? না, বিচার তার নির্দেশিত পথেই চলবে। এখন কি হবে? আমিও তাই ভাবছি। বিচার যদি মাধবীর মৃত্যুদণ্ডের আদেশ দেয়, যদি মাধবীর জীবনের সূর্য সারা জীবনের জন্য নিভে যায়, তবে অনেক জীবনই অন্ধকারে ঢেকে যাবে। ঠিকই বলেছ। তোমার কথা শুনে আমার মন কেঁদে উঠছে। আর যারা মাধবীর বাবা মা, যারা তাকে জন্ম দিয়েছে, তাদের মন অসহ্য যন্ত্রণা ছটফট করতে থাকবে। আমার মনটাও তেমনি ছটফট করছে। আমি জজ, ন্যায় বিচারক। আজ মাধবীর এই দুঃসময়ে তার মাকে পরিচয় দেয় আমার কর্তব্য। আর মাধবী মৃত্যুর আগে অন্তত জেনে যাক কে তার মা, কে তার বাবা। আর আমি যদি রুবিলার মাকে তার পরিচয় না দেই, তাহলে মানবতার উপর আঘাত আসবে, ন্যায় বিচারের নামে অন্যায় করা হবে। তুমি তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাচ্ছি, তোমার মাধবী তোমার মেয়ে। মাধবী? মাধবী আমার মেয়ে? মাধবী? মাধবী আমার রুবিনা? মাধবী? মাধবী আমার বুকের মালিক, আমার মালিক। হ্যাঁ, মাধবী তোমার সেই রুবিনা যে 10 বছর আগে তোমার কোল থেকে হারিয়ে গিয়েছিল, যে একদিন আমাদের মুখের হাসি ছিল। আজ সে আমাদের হৃদয়ে জখম হয়ে ফিরে এসেছে। যে নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচেছিলাম, সে নিঃশ্বাস এখন আইনের হাতে বন্দী। হ্যাঁ, জজের মেয়ে আসামি হয়ে জজের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে শাহানা। মেয়ে ফিরে পাওয়ার কোনো আনন্দ অনুষ্ঠান, কোনো মিলাদ মাহফিল হচ্ছে না। তার পিতা মাতা এগিয়ে যাচ্ছে না। দারুণ আবেগ নিয়ে কেউ চিৎকার করে বলছে না, মা তুই ফিরে এসেছিস। হায় মা, আমার বুকে 10 বছরের স্নেহ মমতায় ভরা বুকটাকে একবার শান্ত করে দে, একবার শান্ত করে দে, একবার শান্ত করে দে। আপনি আপনি এখানে? রুবিনা, মাহমাদ, এসব কি বলছেন আপনি? আমি রুবিনা নই, আমি মাধবী। না না, ও কথা বলিস না। যেদিন তোকে প্রথম দেখেছিলাম, সেদিনই বুঝেছিলাম তোর সাথে আমার নারীর চোখ রয়েছে। আজ আমার মনের কথা সত্যি প্রমাণ হয়েছে। তুই
তুই আমার মেয়ে। তুই ছোটবেলায় ট্রেন থেকে হারিয়ে গিয়েছিলি মা, হারিয়ে গিয়েছিলি। হ্যাঁ, তুই আমার বুকের ধর, আমার কলিজার টুকরা। এখন আমার সব মনে পড়েছে। আজ আমার চোখের সামনে থেকে সব অস্পষ্ট দূর হয়ে গেছে। আমি তোমাকে চিনতে পেরেছি মা, চিনতে পেরেছি। কিন্তু হতভাগী মা আমি। আজ আজ তোকে একটি বার বুকে জড়িয়ে এই শূন্য বুকটাকে শান্তি দিতে পারছি না। ভালোই হয়েছে মা, আমার মতো একটা খুনিকে স্পর্শ করলে তোমার পাপ হবে। আমি একটা খুনি, আমি একটা খুনি। আর একটা খুনি কোনোদিন তোমার সন্তান হতে পারে না। না, ও কথা বলিস না মা, ও কথা বলিস না। আমি ঠিকই বলছি মা, আমার পরিচয়ে তুমি এখন কলঙ্কিত হবে। তাই আমার পরিচয় দিয়ে তোমার এত বছরের মান সম্মান নষ্ট করতে চাই না। রুবিনা, সন্তানই হচ্ছে মায়ের সবচেয়ে বড় সম্পদ। সন্তানের কোনো কিছুতেই মায়ের সম্মান নষ্ট হয় না। সন্তানের পাপ হলে সেই পাপ তার মাকে অবশ্যই ধারণ করতে হবে। তুই ভাবিস না তুই তুই আমার মেয়ে, আর আমার মেয়ে কোনো পাপ করতে পারে না, তাই তোর কোনো শাস্তি হতে পারে না। তুই মুক্ত হয়ে আমারই বুকে ফিরে আসবি মা, ফিরে আসবি। সময় শেষ। কাছে আয় মা, আরো কাছে। আমি আইন চাই না, আদালত চাই না, আমি আমার সন্তানকে চাই। কাল রুবিনার জন্মদিন, কাল তোমার রায় দেওয়ার দিন। তুমি রুবিনাকে বেকসুর খালাস করে সসম্মানে বাড়িতে নিয়ে আসবে। আমি রুবিনাকে বরণ করার জন্য মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করব। সন্তান শুধু তোমার একার নয় শাহানা, সন্তান আমারও। আমিও রুবিনার বেকসুর খালাস চাই, কিন্তু কিন্তু আইনকে অস্বীকার করে নয়। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি শুধু আমার একটা কথা শুনে রাখো, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তাহলে আমার মরণ হবে, আমার মরণ হবে। মিস মাধবী, আপনার কি কিছু বলার আছে? মহামান্য আদালত, এই পৃথিবীতে আমার সব থেকেও কেউ নেই। আমি বড় একা। আর এই একাকী জীবন কত কঠিন, কত নির্মম তা শুধু আমিই জানি। তাই আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। আপনি জজ, তাই আমি শুধু আসামি হয়ে নয়, আপনার মেয়ে হয়ে অনুরোধ করছি, আমাকে মৃত্যুদণ্ড দিন, মৃত্যুদণ্ড দিন, আমাকে মৃত্যুদণ্ড দিন, মৃত্যুদণ্ড দিন। তুমি শুধু আমার একটা কথা শুনে রাখো, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমার মরণ হবে।
আম্মা, আপনি না খুব ভাগ্যবতী। 10 বছর পর আপনার হারিয়ে যাওয়া মেয়ে মানে আমাকে আপামনিকে ফেরত পাইতেছেন। কিন্তু আম্মা, স্যার আমাকে আপামনিরে মুক্ত করে আনবে তো? অবশ্যই। আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো আসছে না কেন? হে আদালত, বাদীপক্ষের উকিলের জেরা, পুলিশের রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদি চুলচেরা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস মাধবী সালাম খানের প্রকৃত হত্যাকারী। তাই আসামি মাধবীকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। তুমি একা? আমার রুবিনা কোথায়? কথা বলছো না কেন? আমার রুবিনা কোথায়? দাঁড়াও, আমার রুবিনা কোথায়? বলো কোথায়? ঘরে এত আলো জ্বালিয়ে রেখেছো কেন? নিভিয়ে ফেলো সব আলো। এ ঘরে অন্ধকার ছাড়া আর কিছুই দরকার নেই। না, আজ এই ঘরে অন্ধকার নয়, আলো জ্বলবে। কারণ আজ আমার রুবিনার জন্মদিন। হ্যাঁ, জন্মদিন। আজ আমার মেয়ের জন্মদিনে আমি এই হাতে মেয়ের মৃত্যুর তারিখ লিখে এসেছি। আমি বাপ হয়ে মেয়ের জন্মদিনে তাকে মৃত্যু উপহার দিয়ে এসেছি। না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো। না, মিথ্যে নয়। আমি রুবিনাকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি। বাপ হয়ে মেয়ের মৃত্যুদণ্ডের আদেশ দেবার আগে তোমার বুকটা কি একবারও কেঁপে উঠল না? বাপ হয়ে মেয়ের মৃত্যুর দস্তখত করার আগে তোমার হাতটা কেঁপে উঠল না? মেয়েকে মৃত্যুদণ্ড দেবার পর তোমার মেয়ের দিকে তাকাতে পেরেছিলে? হ্যাঁ, পেরেছিলাম। আমার মেয়ের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলাম অশ্রু ভেজা চোখে এক মুখ হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি বাবা হয়ে নয়, জজ হয়ে সেখান থেকে ফিরে আসি। বাহ জজ সাহেব, বাহ। তোমার নাম আইনের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খবরের কাগজে তোমার সততার জন্য বড় বড় অক্ষরে প্রশংসা বেরোবে। সারা শহরের লোকের মুখে তোমার নীতির জয়গান হবে। সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করবে। কিন্তু কিন্তু এই মায়ের মনকে তুমি কি দিয়ে পুরস্কৃত করবে জজ সাহেব? মায়ের মন তো প্রশংসা চায় না, পুরস্কার চায় না, সম্মান চায় না, শুধু চাই সন্তানকে। তোমার পাওনা তুমি পাবে,
কিন্তু আমার জন্য তুমি কি এনেছো? চুপ করো শাহানাজ, চুপ করো। চুপ করবো? আমার হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তুমি বলছো আমাকে চুপ করে থাকতে? আমার 10 বছরের বুভুক্ষ মায়ের মমতাকে জ্বালিয়ে দিয়ে তুমি বলছো আমাকে চুপ করে থাকতে? আমার মাতৃত্বের বুকে ছুরি মেরে রক্তাক্ত করে দিয়ে তুমি বলছো আমায় চুপ করে থাকতে? তুমি বাবার মন তোমার মুখ থেকে হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হারিয়ে গেছে শাহানা, হারিয়ে গেছে। কারণ আদালতে আমি বাবা ছিলাম না, রুবিনা আমার মেয়ে ছিল না। আদালতে রুবিনা ছিল আসামি, আর আমি ছিলাম জজ। আর সেই আদালত কোনো বাবার মনের আদালত ছিল না, ছিল জজের আদালত। এই জজ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আইনের কাছে পিতৃত্বের কোনো মূল্য নেই, কিন্তু বাবার কাছে সন্তানের মূল্য অনেক। শাহানা, রুবিনাকে হারিয়ে আমারও বুকের পাঁজর ভেঙে গেছে। আমিও তোমার মতো সন্তানহীন এক কাঙাল হয়ে গেছি, শাহানা, কাঙাল হয়ে গেছি। তাহলে কি আমি আমার মেয়েকে আর কোনদিন বুকে জড়িয়ে আদর করতে পারবো না? আদর করতে পারবো না। ভাগো আমার কোথায় গেল রে, ভাগো আমার কোথায় গেল রে, এখানে এসে কি স্মৃতি ভাসে, মনে তো পড়ে না আমার, হায় রে ভাগো আমার কোথায় গেল রে, ভাগো আমার কোথায় গেল রে, এখানে এসে কি স্মৃতি ভাসে, মনে তো পড়ে না আমার, হায় রে ভাগো আমার কোথায় গেল রে, ভাগো আমার কোথায় গেল। কোথায় যাচ্ছ? কোর্টে। কোর্টে? হ্যাঁ, একদিন তুমি আমাকে কোর্টে যেতে বারণ করেছিলে, আমি তোমার কথা রেখেছিলাম। কিন্তু বলেছিলাম আবার যদি কোনোদিন আমার কোর্টে যাবার প্রয়োজন হয় তাহলে আমাকে বাধা দিতে পারবে না। সেদিন তুমি আমার কাছে পরাজিত হয়েছিলে, আর আজও আমি তোমাকে পরাজিত করে আমার মেয়েকে মুক্ত করে আনবো। পারবে শাহানা, তুমি আমাকে পরাজিত করতে পারবে। তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তাহলে এই পরাজয় হবে আমার জীবনের সবচেয়ে বড় জয়। জয় পরাজয় আমি কিছুই বুঝি না, আমি শুধু বুঝি আমার বুকের মানিক রুবিনা নির্দোষ, আমি তাকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। কিন্তু তুমি এত সব। আমি রুবিনার কেস রিট্রায়ালের জন্য হাইকোর্টে দরখাস্ত করেছিলাম, হাইকোর্ট আমার দরখাস্ত মঞ্জুর করেছে। তুমি দোয়া করো আমি যেন কৃতকার্য হতে পারি। আমার দোয়া তোমার সাথে থাক। মাধবীকে ছোটবেলা রেল লাইন থেকে তুলে এনে আপনার বোনের কাছে দিয়েছিলেন? কেন? সেই কেস তো শেষ হয়ে গেছে সেই কবে। এখন ওটা নিয়ে টানাটানি মানে লাশ নিয়ে টানাটানি, আর লাশ নিয়ে টানা হেচড়া করা তো শকুনের কাজ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, মাধবীকে রেল লাইন থেকে তুলে নিয়ে আপনার বোনের হাতে কেন দিয়েছিলেন? বলুন, উত্তর দিন। আরে রেল লাইন থেকে তুলে এনে আমার বোনের কাছে দিয়েছিলাম ভালো করে নাচ গান শেখানোর জন্য। মায়ের কি রে? রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিলাম। মিথ্যে কথা, আপনি যা বলছেন সব মিথ্যে। না, আমি মিথ্যে বলবো কেন গো? আমি বলছি মিথ্যে। না, আজ যদি সত্যি কথা বলে থাকেন তাহলে জাজ কোর্টে মিথ্যে কথা আমি বলেছিলেন। কোশ্চিন কালেও কোনো কোর্টে মিথ্যে কথা বলিনি আমামনি। মিথ্যে বলেননি? ইওর অনার, গোলাম হোসেন আপনার সম্মুখে দাঁড়িয়ে বলছে মাধবীকে সে রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু সে জাজ কোর্টে বলেছে মাধবীকে সে রাস্তার ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়েছিল। মিস্টার গোলাম হোসেন, আপনি তা বলেননি? জি, মানে
জি অনার, জজ কোর্টে গোলাম হোসেন যে সাক্ষ্য দিয়েছে তার সাথে আজকের সাক্ষীর কোনো মিল নেই। তাই আজ প্রমাণ হয়েছে গোলাম হোসেন একজন মিথ্যেবাদী। মিথ্যেবাদী গোলাম হোসেনের জজ কোর্টের কোনো কথাই আজকের আদালত মেনে নিতে পারে না। ইওর অনার, একজন সাক্ষীকে মিথ্যে প্রমাণ করলেই আসামি নির্দোষ বলে প্রমাণিত হয় না। জজ কোর্টে মাধবীর বিরুদ্ধে সমস্ত সাক্ষী প্রমাণই ছিল মিথ্যে। এই কোর্টে আমি তা প্রমাণ করে দেব। ইওর অনার, এই কেসের সাক্ষী কুমিল্লা বোর্ড অফিসের কর্মচারী জনাব আব্দুল হাকিমকে কোর্টে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। মিস্টার আব্দুল হাকিম, আপনি জজ কোর্টে সাক্ষ্য দিয়েছিলেন 24শে জানুয়ারি রাত 12টার সময় মিস মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে এবং আপনি তো নিজের চোখে দেখেছেন, তাই না? জি। কিন্তু আমি বলছি মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে, আপনি তো দেখেননি। একটি সত্যি কথাকে আপনি মিথ্যে বানাতে চাচ্ছেন? কিন্তু আমি যদি বলি একটা মিথ্যে বানোয়াট কথাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে চাইছেন? না, আমি নিজের চোখে দেখেছি মাধবী সালাম খানকে গুলি করেছে। আপনি কুমিল্লা থেকে দেখেছেন ঢাকায় খুন হয়েছে। কিন্তু আমি যদি বলি একটা মিথ্যে বানোয়াট কথাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে চাইছেন? না, আমি নিজের চোখে দেখেছি মাধবী সালাম খানকে গুলি করেছে। আপনি কুমিল্লা থেকে দেখেছেন ঢাকায় খুন হয়েছে। আপনার চোখের দৃষ্টি এত প্রখর। আপনার মৃত্যুর পর তো আপনার চোখ দুটোকে জাদুঘরে রাখা উচিত। অর্ডার, অর্ডার। অবজেকশন ইওর অনার, ব্যারিস্টার শাহানা চৌধুরী কতগুলো অযৌক্তিক কথা বলে কোর্টকে অবমাননা করার চেষ্টা করছেন। না, কোর্টকে একজন ব্যারিস্টার কোনোদিন অবমাননা করতে পারে না। দোষীকে চিহ্নিত করা আর নির্দোষীকে নির্দোষ প্রমাণ করাই একজন ব্যারিস্টারের কর্তব্য। আর আমি সেই কর্তব্য পালন করছি। ইওর অনার, আব্দুল হাকিম 24শে জানুয়ারি ঢাকায় ছিলেন না, ছিলেন কুমিল্লায়। সালাম খান যখন খুন হয় তখন ছিল রাত 12টা, আর সেই রাতে আব্দুল হাকিম কুমিল্লা বোর্ড অফিসে কাজ করছিলেন। ইওর অনার, রাত 12টায় ইমার্জেন্সি সার্ভিসের কিছু অফিস ছাড়া। কিন্তু 24শে জানুয়ারি রাত 12টায় বোর্ড অফিস খোলা ছিল, কারণ ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট বের করার জন্য অনেকেই সেদিন ওভারটাইম কাজ করেছিলেন, আর তাদের মধ্যে আব্দুল হাকিমও ছিলেন। এই হলো কুমিল্লা বোর্ড অফিসের আব্দুল হাকিমের সই করা রেজিস্টার খাতার ফটোকপি। আর এতেই প্রমাণ হয় সেই রাতে আব্দুল হাকিম ঢাকায় ছিলেন না, ছিলেন কুমিল্লায়। ইওর অনার, এবার 2 নম্বর সাক্ষী বাড়ির চাকর নুরু মিয়াকে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা নুরু মিয়া, আপনি জজ কোর্টে কি সাক্ষী দিয়েছিলেন মনে আছে? জি মনে আছে। কি মনে আছে? মাধবী আমার মালিককে গুলি করে মেরেছে, সেই সাক্ষী দিয়েছি। আপনি কি নিজের চোখে দেখেছেন মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে? জি, নিজের চোখে দেখেছি। ঝড়ের রাতে অন্ধকারের মধ্যে মাধবীকে আপনি চিনলেন কি করে বলুন তো? কেন চিনব না? ঘর তো অন্ধকার ছিল না, বিদ্যুতের আলো ছিল, আর সে আলোতে আমি মাধবীকে স্পষ্ট দেখেছি। আমি যদি বলি সেই ঘরে কোনো আলো ছিল না? আপনি বললে তো হবে না, সেখানে আলো ছিল। আমি স্পষ্ট দেখেছি মাধবীকে আমাদের সাহেবের ঘর থেকে বেরিয়ে যেতে। আমি বলছি আলো ছিল না। আমি বলছি আলো ছিল। আমি আবারও বলছি সেই ঘরে আলো ছিল না, ঘর ছিল অন্ধকার। না, সেই ঘরে বিদ্যুতের আলো ছিল। মিথ্যে কথা। ইওর অনার, সেদিন বিদ্যুতের আলো ছিল না। এই যে সংবাদপত্রের রিপোর্ট, মিউনিসিপ্যালিটি ও গুলশান এলাকার ইলেকট্রিক সাপ্লাইয়ের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, ঝড়ের জন্য 24শে জানুয়ারি রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত গুলশান এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না। অথচ সালাম খানের বাড়ির চাকর নিজের মুখে বলছে সে বিদ্যুতের আলোতে মাধবীকে দেখেছে। এই তার রিপোর্ট। ইওর অনার,
নুরু মিয়ার কথায় আজ এই প্রমাণ হয় যে 24শে জানুয়ারি ঝড়ের রাতে উনি বাড়িতে ছিলেন না। ইওর অনার, এ ব্যাপারে আমি সালাম খানের মেয়ে মিস মল্লিকাকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। এবার আপনি আসুন। সালাম। মিস মল্লিকা, সালাম খান কি আপনার বাবা? জি। আপনার বাবা খুন হয়েছে, আর খুনির শাস্তি হোক আপনি নিশ্চয়ই চান। জি চাই। আর মাধবী যদি খুন না করে থাকে, তার মৃত্যুদণ্ড হোক, আপনি কি তা চান? না। যদি তাই হয়, তাহলে আজ আপনার একটি সত্যি কথার উপর একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ের জীবন মরণ নির্ভর করছে। আমি আশা করব আপনি সত্যি কথা বলবেন। জি বলবো। তাহলে বলুন তো, 24শে জানুয়ারি সেই ঝড়ের রাতে আপনার বাড়ির চাকর নুরু মিয়া সত্যি কি বাড়িতে ছিল? বলুন, উত্তর দিন। বলো না, বলো, নীরব থেকো না। তোমার এই নীরবতাই ওকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারে। যে মেয়ে বাবাকে বাবা বলে ডাকতে পারেনি, যে মেয়ে একটি বার তার মাকে মা ডেকে মায়ের বুকে ঠাঁই পায়নি, যে কারো কাছ থেকে এতটুকু আদর ভালোবাসা পায়নি, আজ তোমার একটি সত্যি কথা সে সব কিছু ফিরে পেতে পারে। বল মা, বলো। ইওর অনার, নুরু মিয়া সেদিন আমাদের বাড়িতে ছিল না। দুদিনের ছুটিতে সে দেশের বাড়িতে গিয়েছিল। ধন্যবাদ মিস মল্লিকা, তোমাকে আমার আর কিছুই বলার নেই। এবার তুমি আসতে পারো। ইওর অনার, এই কোর্টে আমি আরো দুজনকে হাজির করতে চাই। তাদের মধ্যে একজন হলো যে ফটোগ্রাফার মাধবীর ছবির সাথে অন্য লোকের ছবি জুড়ে দিয়ে মাধবীকে দুশ্চরিত্র বলে প্রমাণ করেছিল তাকে। আরেকজন হলো মাধবীর পালিতা মা, যিনি এই কেসের অনেক কিছু জানেন। তাই এই দুজনকে হাজির করার জন্য আমি কিছু সময় প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। সালি রেলা দেখেছ? ওই ব্যারিস্টার নিসালা আমাকে গাড়া করে ফেলতে চাইছে মাইরি। লে হালুয়া, ওকে টুপি পরানোর সময় আমার এসে গেছে। টুপি, সাদা টুপি, 9.5 গজ কাপনের লেবাস। যেমনি সালাম খানকে আমি নিজের হাতে খুন করে মাধবীকে মিথ্যে সালাম খানের খুনের আসামি বানিয়ে ফাঁসিতে পাঠিয়েছি, ঠিক তেমনি ওই ব্যারিস্টারনিকে খুন করে টুপি, সাদা টুপি, 9.5 গজ কাপনের লেবাস পরিয়ে দেব। আরে না না, কাফনের লেবাসের কি দরকার? আমাকে বলুন, যেমন করে সালাম খানের ছবির সাথে মাধবীর ছবি লাগিয়ে বুঝিয়ে দিয়েছি যে সে একটা নষ্টা, তেমনি করে ওই শালি ব্যারিস্টারের ছবির সাথে অন্য কারো ছবি লাগিয়ে দেই। ব্যাস হয়ে গেল। এই বুদ্ধি নিয়ে তুই আমার সঙ্গে আছিস? হ্যাঁ, আর ওই ব্যারিস্টারের সঙ্গে কোনো ছবি জুড়ে দিলে কেউ বিশ্বাস করবে? করবে না গো। আরে বুদ্ধির সব নাট বল্টু তো এই ঘিলুর মধ্যে গিজ গিজ করছে মায়েরি। বস, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল। তোর এই চোখ দিয়ে আমার অনেক সংবাদ তোর এই মগজের খুপড়িতে ঢুকে গেছে। টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের কাপড় তোকে পরতে হবে। শয়তান, তোর সমস্ত অপরাধ স্বীকার করে মাধবীকে আমার বুকে ফিরিয়ে দে, নইলে কাপন এবার তোকে পড়তে হবে। বাঁচাও বাঁচাও, প্রচন্ড ভয় পেয়েছি মাইরি। কি সাংঘাতিক! এই আমার বগলিটা বলে কি রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এবার আর তুই বাঁচতে পারবি না। আরে তুই জানিস না, গৃহস্থের 1 দিন আর চোরের 10 দিন। আরে আমি তো সারা চোর, আমার মাত্র 1 দিন গেছে, আরো 9 দিন বাকি, মানে 99 বছর। আর তোর মৃত্যু মাত্র 5টা বাজে, রাত 10টার মধ্যে তোর মৃত্যু হবে।
মানে 5 ঘন্টা বাকি। এই ওকে টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের লেবাস পরিয়ে কবরে নয় নদীতে ভাসিয়ে দে। এই নিয়ে যা। আমাকে মেরে ফেললো, মরার আগে বলে যাচ্ছি এই দুনিয়াতে তোর বিচার হবে, বিচার হবে। ছেড়ে দে, ছেড়ে দে ওকে, না আমি যাবো না। ছেড়ে দে শয়তান। মাধবীর মানা পরে শুনবো। আসুন। চলো বাবা। শুয়োরের বাচ্চা, এখন আমার কাছে এসছো ওই চাঁদ মুখখানা নিয়ে? হ্যাঁ, ভেবেছো আমি খুব খুশি যাবো? হ্যাঁ, কোলে বসে আদর করবো? হ্যাঁ, সারা সামান্য একটা বুড়ি মেয়ে ছেলে, তাকে কিনা ওই অ্যাডভোকেট এসে তুলে নিয়ে গেল। হ্যাঁ, কাল কোর্টে কি হবে রে? হ্যাঁ, ওই রোকেয়া মেয়ে ছেলেটা কাল কোর্টে সব কিছু ছেড়ে দেবে মাইরি সব, তখন আমার সব চারিচুরি খালাস। শোন, কাল কোর্টে রোকেয়া বেগম সাক্ষী দিতে যাবে না, আর তার সাথে ওই ব্যারিস্টার নিয়েও যেন কোর্টে পৌঁছতে না পারে। শ্রাবণ, ওনাকে ওদের হাত থেকে বাঁচিয়ে রুবিনার কেস অনেক সহজ করে দিয়েছো। ওনার একটি ওনার সাক্ষ্য আর কোনো প্রয়োজন নেই। রুবিনাকে বেকসুর খালাস করার সমস্ত সাক্ষী প্রমাণ আমার হাতে এসে গেছে। শ্রাবণ, এই ক্যাসেটটা তোমার কাছে রাখো। এসো। এখন পানির মতো সহজ হয়ে গেছে। মাতৃত্বের জন্য মিথ্যে মামলা লড়াই করে সত্যকে গোপন করতে গিয়ে ব্যারিস্টার শাহানা চৌধুরী বুঝতে পেরেছেন যে তিনি শুধু বড় ফুটুওয়ালা মাটির কলসিতেই পানি ঢালছেন, ওনার আশার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইওর অনার, আজকাল রাস্তাঘাট প্রায় জাম থাকে, তাই আমি আরো কিছুক্ষণ সময় প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো।
অনার, আর সময় নষ্ট না করে মামলার রায় ঘোষণা করা উচিত। আমার বিপক্ষ দলের বুদ্ধিমতী ব্যারিস্টার পরাজয় স্বীকার করা লজ্জা থেকে দূরে থাকার জন্য অনুপস্থিত থাকারই বেটার মনে করছেন। জজ কোর্টে আসামি নিজে স্বীকার করেছেন যে তিনি খুন করেছেন, সুতরাং জজ কোর্টের রায় বহাল রাখার জন্য আবেদন করছি। দ্যাটস অল ইউর অনার। আসামি মিস মাধবীকে প্রদত্ত জজ কোর্টের রায় সত্যকে পৃথিবীর কোন শক্তি কোনদিন চাপা দিয়ে রাখতে পারেনি, তারই প্রমাণ আজ আমার হলো। আমাকে আর আমার সহকর্মীকে আদালতে আসতে না দেওয়ার জন্য রাস্তায় আমার গাড়িতে বোমা হামলা করেছিল, কিন্তু আমি তাদের সমস্ত কুচক্র ভেঙে দিয়ে আজ সমস্ত প্রমাণ নিয়ে এই কোর্টে হাজির হয়েছি। আমি অনুরোধ করছি, আমার সমস্ত প্রমাণ দেখাবার আগে এই আদালতের প্রতিটি দরজায় পুলিশ যেন সতর্কভাবে পাহারা দেয়, একটি লোকও যেন এখান থেকে বেরিয়ে যেতে না পারে। পুলিশকে সতর্ক থাকার জন্য আমি নির্দেশ দিচ্ছি। ইয়োর অনার, এই ক্যাসেটই আজ প্রমাণ করে দেবে সালাম খানের প্রকৃত খুনি কে। একটা ক্যাসেট প্লেয়ারের ব্যবস্থা করা হোক ইয়োর অনার। টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের লেবাস, যেমনি সালাম খানকে আমি নিজের হাতে খুন করে মাধবীকে মিথ্যে সালাম খানের খুনের আসামি বানিয়ে ফাঁসিতে পাঠিয়েছি, ঠিক তেমনি ওই ব্যারিস্টারনিকে খুন করে টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের লেবাস পরিয়ে দেব। গোলাম হোসেনকে গ্রেফতার করার আদেশ দিচ্ছি। শেষুদ্দি, আমাকে সাদা টুপি পরিয়ে দিলে মাইরি? হ্যাঁ, এক ঘন্টা পর এই মামলার রায় ঘোষণা করা হবে। আজ এই আদালতে গোলাম হোসেনের স্বাগত কণ্ঠের কথা টেপ রেকর্ডারে শোনার পর এ কথাই প্রমাণিত হয়েছে যে গোলাম হোসেনই সালাম খানের প্রকৃত খুনি, এবং আদালত এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই মামলার আসামি কণ্ঠশিল্পী মিস মাধবী সম্পূর্ণ নির্দোষ। তাই আদালত মিস মাধবীকে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছে। মা, রুবিনা, মা, রুবিনা, মা, আমার মা। হ্যালো, শাহানা বলছি। শাহানা, বলো, আমি কি পরাজিত হয়েছি? শাহানা,
শাহানা, তুমি কথা বলছো না কেন? বলো বলো, আমার রুবিনার কি হয়েছে? বলো শাহানা। আমি রুবিনাকে নিয়ে এক্ষুনি আসছি। থ্যাংক ইউ শাহানা। জজ সাহেব, আমার মাধবীর কি হয়েছে? আপনার মেয়ে মাধবী বেকসুর খালাস হয়েছে। শাহানা শাহানুকে নিয়ে আসছে। হ্যাঁ, রুবিনা, তোর মনে আছে তুই যখন ছোট ছিলি একদিন তোর বাবা আমার কাছে হেরে গিয়ে ঠিক এমনি ভাবে রাগ করেছিল, আর তুই তখন গান গেয়ে তোর বাবার রাগ ভাঙিয়েছিলি? হ্যাঁ মা, মনে আছে।